হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের ডিপিপি 3টা আলোচনা করব। তো সব থেকে প্রথমেই আমার যে প্রশ্নটা রয়েছে যে নিচের কোন কোয়ান্টাম সংখ্যাটি কক্ষকের আকৃতি নির্দেশ করে। তো আমরা খুব ভালো করেই জানি যে আকৃতি এর ইংরাজি হচ্ছে শেপ। তাহলে শেপ নির্দেশ করে কোন কোয়ান্টাম সংখ্যা? গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, আমরা এটা খুব ভালো করে জানি যে আমার মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের কোনো অরবিটালের যে সাইজ সেটাকে ডিনোট করে। সাইজের পরিবর্তে আমার অপশানে রেডিয়াস দিতে পারে, সেটাকে ডিনোট করে, বা যদি এনার্জি থাকে সেটাকে ডিনোট করে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেটা, সেটা আমার ডিনোট করে ম্যাগনেটিক ফিল্ডের সাপেক্ষে যে দিক নির্দেশ সেটাকে ডিনোট করে, বা যেটাকে আমরা ইংলিশে ওরিয়েন্টেশন বলতে পারি, বা এটাকে বাংলার তো অপশান থাকলে আমার বিন্যাস থাকবে। ঠিক আছে, আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার যেটা, সেটা কি করে? ইলেকট্রনের যেটা স্পিন বা ঘূর্ণন সেটাকে নির্দেশ করে। তাহলে চারটে কোয়ান্টাম নাম্বার, প্রথমটা হচ্ছে এন, দ্বিতীয়টা এল, তৃতীয়টা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম, আর চতুর্থটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার এস। এরা প্রত্যেকে আমরা কোনটাকে ডিনোট করে সেগুলো সবই লিখে রাখলাম। তো এখানে আমার যেহেতু শেপ বলেছে, মানে আকৃতি বলেছে, তাই আমার এটা অ্যান্সার হলো। যদি আমার আকার বলতো তাহলে আমার মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা অ্যান্সার হতো। বিন্যাস বললে চুম্বকীয়, ঘূর্ণন বললে লাস্টেরটা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, নেক্সট হচ্ছে 33-এর যে প্রশ্নটা দেওয়া রয়েছে। দেখো, কোনো পরমাণুর দুটি ইলেকট্রনের সর্বোচ্চ কতগুলো কোয়ান্টাম সংখ্যা একই হবে? এটা হচ্ছে আমাদের পাউলির অপবর্জন নীতি বা পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল। সেখানে আমরা দেখেছি যে একই পরমাণুর দুটো ইলেকট্রনের সর্বোচ্চ 3টি কোয়ান্টাম নাম্বার সেম হতে পারে, 4টে কোয়ান্টাম নাম্বার কখনোই আমার সেম হবে না। আচ্ছা, একান্তই যদি কারোর এন, এল এবং এম অর্থাৎ প্রিন্সিপাল, ম্যাগনেটিক এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সেম হয়েও যায়, তাহলে সেই ইলেকট্রন দুটোর অবশ্যই স্পিন কোয়ান্টাম নাম্বারটা আলাদা হতেই হবে। একটা প্লাস হাফ হলে আর একটা মাইনাস হাফ হবে। তো যাই হোক, আমাদের এখানে সর্বোচ্চ কতগুলো কোয়ান্টাম নাম্বার সেম হতে পারে? মানে হবে 3টে, ম্যাক্সিমাম 3টে, 3-এর বেশি হবে না। তো এখানে কোন সেটটা সঠিক বলেছে পরের প্রশ্নতে? লক্ষ্য করে দেখো, এনের মান যদি 2 হয় তাহলে এল এর মান আমার কত কত হতে পারে? 0 হতে পারে এবং 1 হতে পারে। তাহলে 0 দেওয়া আছে, মানে ঠিকই দেওয়া আছে। এলটা যদি 0 হয়, এমটা 0 হবে, কারণ এম এর ভ্যালু হচ্ছে -L থেকে +L। আচ্ছা, আর এস এর ভ্যালু প্লাস আপ মাইনাস আপ যা খুশি হতে পারে। তার মানে আমার প্রথম সেটটা তো সঠিক, ঠিকই আছে, এটা কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, এবার আমরা যদি পরের সেটটাতে আসি, এন এর মান যদি 3 হয়, এল এর মানটা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। তাহলে 1 আছে, ঠিকই আছে। এম এর মানটা 0, ঠিকই আছে, কারণ এম এর মান -1 হতে পারে, 0 হতে পারে, +1 হতে পারে। ঠিক আছে, তাহলে এল এর মানটা যখন 1, তাহলে এম এর মানটা আমার এই তিনটের মধ্যে একটা হতে পারে। তো 0 দেওয়া আছে, ঠিকই দেওয়া আছে, এসটা হাফ, এটাও সঠিক আছে। পরেরটাতে দেখো, এন সমান 5 হলে এল এর মান 0, 1, 2, 3, 4 অবধি হতে পারে। তো 1 দেওয়া আছে, মানে এটা সঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু এল এর মান যদি আমার 1 হয়, এম এর মানটা আমার -1 থেকে +1 অবধি হবে। তাহলে আমার এই যে এম এর মানটা 2 বসিয়ে দিয়েছে, এটা আমার ভুল, তাহলে সি এরটা ভুল। আচ্ছা, ঠিক তেমনভাবেই দেখো, এন এর মান 4 হলে এল এর মানটা 0, 1, 2, 3 যে কোনো একটা হতে পারে। তো 1 দেওয়া আছে, এটা ঠিক আছে। তো এলটা যদি আমার 1 হয়, তাহলে এম এর মানটা আমার -1, 0, +1 এর মধ্যে হবে। তাহলে -2 দেওয়া আছে, এটাও ভুল দেওয়া আছে। তাহলে এখানে আমার দুটো স্টেটমেন্ট সঠিক হচ্ছে। তো প্রথম যে স্টেটমেন্টটা সঠিক হচ্ছে সেটা হচ্ছে এটা, আর বি এরটা, দুটো স্টেটমেন্টই এখানে আমার সঠিক অ্যান্সার হিসেবে দাঁড়াচ্ছে। বেশ, এই গেল আমাদের ব্যাপার স্যাপার। পরেরটাতে চলে আসছি, কোনটিতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে? তো আমাদেরকে কনফিগারেশনগুলো দেখতে হবে। Mn2 এর কনফিগারেশন বলেছে, ম্যাঙ্গানিজের 25টা ইলেকট্রন। আমরা জানি যে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কনফিগারেশনটা তাহলে হবে আর্গন 3d5। 4s2 অ্যাকচুয়ালি ছিল, কিন্তু 2+ হওয়ার ফলে 4s এর দুটো ইলেকট্রন বেরিয়ে চলে গেছে, তাহলে এর কনফিগারেশন হচ্ছে আর্গন 3d5। Fe2+ এর ক্ষেত্রে কি হবে? আর্গন 3d6। 4s2 ছিল, কিন্তু 4s2 দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে আমার পড়ে থাকলো আর্গন 3d6। ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা জানি কনফিগারেশন হচ্ছে আর্গন 3d5, 4s1। এটা হাফ ফিল্ডের জন্য আমাদের এই কনফিগারেশনটা হয়। আর কপার 2+ বলেছে, তাহলে এটা আর্গন 3d9 হবে, কারণ 3d10 4s1 ছিল, এখানে 4s থেকে একটা ইলেকট্রন বেরিয়েছে, 3d থেকে একটা ইলেকট্রন বেরিয়েছে, তাহলে 3d9 হলো।
এবার আমরা আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা যদি দেখি, আমরা খুব ভালো করেই জানি যে ডি সাবসেলের মধ্যে আমার 5টা অরবিটাল থাকে। তো এখন যদি আমার এখানে D5 কনফিগারেশন দেখি, তাহলে আমি প্রত্যেকটাতে একটা একটা করে ইলেকট্রন বসাবো হুন্স মাল্টিপ্লিসিটি রুলস অনুযায়ী। তাহলে আমার প্রথমটার ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা আমার কটা দাঁড়ালো? এ অপশনের ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 5টা। Fe2+ এর ক্ষেত্রে 3d6 আছে, তাহলে প্রথম কার্ডটা পেয়ারিং হয়ে গেল, তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কমে হয়ে গেল কটা? 4টে। পরেরটাতে দেখো 3d5, মানে ডি এর জন্য আমি 5টা আনপেয়ার্ড পাচ্ছি, আবার 4s1, তার মানে আমি এসের জন্য একটা আনপেয়ার্ড পাচ্ছি, তার মানে এখানে আমার আনপেয়ার ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 6টা। পরেরটাতে 3d9 দেওয়া আছে, তার মানে আমার এখানে মাত্র একটা আনপেয়ার ইলেকট্রন আছে। তাহলে আমার এখানে কোনটা অ্যান্সার হবে? সি এর অপশানটা আমার এখানে কারেক্ট হবে। বেশ ক্লিয়ার হলো ব্যাপারটা। পরের প্রশ্নতে চলে আসছি, সোমারফিল্ডের তত্ত্ব অনুযায়ী কেবলমাত্র বৃত্তাকার ইলেকট্রনীয় কক্ষ আছে কোন কক্ষে? এটা হচ্ছে আমার অপশান আসবে কে কক্ষে। তার কারণ যখন আমরা কে কক্ষের কথা বলবো তখন আমাদের এখানে এন এর মানটা হচ্ছে 1, আমরা খুব ভালো করে জানি। সোমারফিল্ডের থিওরি অনুযায়ী আমাদের এন এর মান যদি 1 হয়, তাহলে আমাদের এটা তো সেলের সংখ্যা, তাহলে আমার সাবসেলের সংখ্যাও হবে, একটাই সাবসেল হবে। সেই সাবসেলটাকে আগেকার প্রাথমিক নিয়ম অনুযায়ী সেটাকেও কে দ্বারা ডিনোট করা হতো, তাহলে তার সংখ্যাটাকে কত করা হতো? 1। আচ্ছা, তাহলে যদি আমরা এই n সমান 1 আর k সমান 1 হয়, তাহলে আমাদের n/k এর অনুপাতটা 1 হয়ে যাবে এখানে। আচ্ছা, এই k সাবসেলের সাথে কিন্তু এই kটাকে গোলাবে না, ঠিক আছে? এটাকে আমাদের এই kটাকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটাকে k ধরা হতো, যেটাকে বর্তমানে l ধরে নেওয়া হয়, এবং এটাকে একের জায়গাতে আমরা বর্তমান হিসাবে 0 লিখি। বেশ ঠিক আছে, অসুবিধা নেই। আগেকার নিয়মে আমরা কি করতাম? n সমান 1 হলে একটাই সাবসেল হতো, সেটাকে 1 ধরে নেওয়া হতো। n/k সমান 1, n/k সমান 1 হলে সেটাকে আমরা বৃত্তাকার কক্ষপথ হিসাবে ধরতাম। তাহলে আমাদের এখানে কি হতো? একটাই উপকক্ষ, এবং সেই উপকক্ষটা কীরকম হতো? আমাদের যে মানে সেলের মধ্যে যে কে সাবসেলের মধ্যে যে স্ট্রাকচারটা থাকতো, সেটা আমাদের সাবসেলটা বৃত্তাকার দাঁড়াতো। বাকিগুলো একটু দেখে নিই, আমরা বুঝে নিই। এখানে যদি আমার এল দেওয়া থাকতো, দ্যাট মিন্স এল সেল, তার মানে 2 নাম্বার সেল, এন সমান 2, তাহলে এখানে আমার কটা সাবসেল থাকবে? 2টো সাবসেল থাকবে। 2টো সাবসেল আমার এখানে কি কি হতে পারে? 2টো সাবসেলের মধ্যে আমরা একবার এখানে 2 লিখতে পারি, আর একবার আমরা এখানে 1 লিখতে পারি, ঠিক আছে? মানে 1 আর 2, এই দুটো হচ্ছে আমাদের সাবসেল। আচ্ছা, এটাকে যদি আমরা এইভাবে লিখি, প্রথমটাতে আমরা তাহলে এক কাজ করি, 1 লিখি আর 2 লিখি। আচ্ছা, যেটা আমরা এখনকার নিয়মে জানি যে আমার যদি এন এর মান 2 হয়, এল এর মানটা হবে 0 আর 1, তখন এটা কি 1 আর 2 লেখা হতো। তো প্রথমটার ক্ষেত্রে দেখো n/k এর মানটা তো সেম হচ্ছিল না। আচ্ছা, এখানে একটা জিনিস লিখি, এটাকে আমরা 2s বলতে পারি, এটাকে 2p বলতে পারি। আচ্ছা, আগেরটাকে আমরা লিখে ফেলি, 1s লিখে ফেলি। বেশ ঠিক আছে, তো 2s আর 2p দুটো জিনিস আমরা পেলাম। দেখো, তো 2pটার ক্ষেত্রে লক্ষ্য করো, আমরা এই এলটাকে ধরে বের করছি না, আমরা এই কেটাকে ধরে করছি। তো এন এর মানও 2, কে এর মানও 2, তাহলে এখানে আমাদের দেখো এই n/k, দেখো 2/2 যেটা পাবো সেখানে আমাদের 1 আসবে, তার মানে 1 এলে তখন আমার সেটা রাউন্ড শেপ হবে। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে আমার এখানে এই যে রাউন্ড শেপটা যেটা আসবে, সেটা হচ্ছে আমার 2p এর জন্য। আর 2s এর জন্য কি হবে? 2s এর জন্য আমার শেপটা একটু ওভাল টাইপের হবে, ঠিক আছে? যেহেতু এখানে n/k এর মানটা 1 নয়। আচ্ছা, তাহলে আমাদের এখানে যদি প্রশ্ন আসে যে 2 নম্বর কক্ষে, মানে এল কক্ষে কটা আমার উপকক্ষ আছে? 2টো উপকক্ষ আছে, একটা 2s একটা 2p। এর মধ্যে বৃত্তাকার কোনটা? 2pটা হচ্ছে বৃত্তাকার, আর 2sটা হচ্ছে উপবৃত্তাকার। ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো? আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি এম সেল, দ্যাট মিন্স n সমান 3, 3 নম্বর কক্ষ। তাহলে এখানে আমার কে এর মান কী কী হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যেটাকে বর্তমান নিয়মে আমরা 0, 1, 2 লিখে থাকি। আচ্ছা, তাহলে কি কি পেলাম? একটা 3s, একটা 3p, একটা হচ্ছে 3d। এখানে লক্ষ্য করে দেখো, n/k যদি আমরা অনুপাত করি, 3/3টা আমার 1 আসছে, তার মানে আগেরটা যেমন আমার ওটা 2pর জন্য হয়েছিল, এখানে আমার এটা হবে 3d এর জন্য। দ্যাট মিন্স আমাদের এখানে প্রথমেই আমরা এখানে বাইরেরটাকে করে ফেললাম 3d, এর ভেতরে থাকবে 3p, এর ভেতরে থাকবে 3s। তাহলে যদি আমার প্রশ্ন আসে যে নিউক্লিয়াসের কাছাকাছি কোনটা আছে, তখন আমার উত্তর হবে 3s। আর যদি আমার প্রশ্ন আসে তার থেকে দূরে কে আছে, 3p। নিউক্লিয়াস থেকে একটু সব থেকে দূরে কে আছে, 3d। যদি বলা হয় বৃত্তাকার কোনটা হবে, তাহলে 3dটা বৃত্তাকার হবে।
উপবৃত্তাকার হচ্ছে 3p আর 3s। ঠিক একই রকমভাবে আমরা এটাকে আর না করেও আমরা এটাকে বলতে পারি একই রকমভাবে। আচ্ছা আমি এখানে একটু করে দিই যে আমার যদি এন কক্ষের কথা বলে, আচ্ছা আমি এখানটাতে অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি, জায়গা রয়েছে যেহেতু। এন কক্ষের যদি কথা আমাদের বলে তাহলে তো 4s 4p 4d আর 4f পাবো। তো এখানে আর আমরা করে দেখাচ্ছি না, জাস্ট আমরা ডাইরেক্ট অ্যান্সার লিখে দিচ্ছি। তোমরাও বুঝতে পারছো যে 4fটা এখানে তাহলে কী হবে, বৃত্তাকার হবে। আচ্ছা তারপরে থাকবে 4d, তারপরে থাকবে 4p, আর এখানটাতে হবে 4s। তাহলে যদি এখানে বলে যে বৃত্তাকার কোনটা, 4fটা। উপবৃত্তাকার কারা, 4d 4p আর 4s হচ্ছে উপবৃত্তাকার। নিউক্লিয়াসের সব থেকে কাছে কে থাকবে, 4sটা থাকবে। বেশ, এই গেল, এই জায়গাটা আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। তাহলে সমারফিল্ডের তত্ত্ব অনুযায়ী শুধু বৃত্তাকার থাকে, কোনো রকম উপবৃত্তাকার থাকে না কার ক্ষেত্রে, কে কক্ষে। পরেরটাই চলে আসে, ক্রোমিয়ামের 19তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলির সর্বাধিক সেট বলেছে। ক্রোমিয়ামে 24টা ইলেকট্রন। আমরা যদি ক্রোমিয়ামের কনফিগারেশন লিখতে চাই তাহলে কনফিগারেশনটা হবে এরকম, 1s2 2s2 2p6 3s2 3p6, 18টা হয়ে গেল, 3d5 4s1। তো এখানে 18টা ইলেকট্রনের পরে 19 নম্বর ইলেকট্রনটা আমাদের কোন অরবিটালে প্রবেশ করছে সেটা আমাকে দেখতে হবে, 3dতে প্রবেশ করছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সরি, ভুল বললাম, 19 নম্বর ইলেকট্রনটা আমাদের 4sে প্রবেশ করছে। তার কারণ আমরা জানি আব্বাও প্রিন্সিপাল অনুযায়ী আমার 4sের ক্ষেত্রে এনার্জিটা কম, 3dর এনার্জি বেশি। তাই এখানে আমাদের এখানে কনফিগারেশনটা লেখার সময় তো আমি 3d5 4s1 লিখেছি, বাট এখানে এই 18টা ইলেকট্রন ভর্তি হওয়ার পর আমাদের 19 নম্বর ইলেকট্রনটা ভর্তি হয় কোথায়, 4sে। 4sটা ভর্তি হওয়ার পর আমাদের 3d5 ভর্তি হয়। তাহলে 19 নম্বর ইলেকট্রন মানে আমার এটা 4sের ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে 4s বলতে আমরা কি বুঝি, এনের মানটা 4 হবে, এস দেওয়া আছে, দ্যাট মিন্স এলটা 0 হবে। এলটা 0 হলে আমার এমটা 0 হবে, আর এসের মান আমার প্লাস আপ মাইনাস আপ যা খুশি হতে পারে। প্রথমটা ক্ষেত্রে জেনারেলি প্লাস আপ লিখি। তো আমার এখানে কোন অ্যান্সারটা চলে এলো, সি এর অ্যান্সারটা হলো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখবে। 3D করলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ আমাদের 18-র পরে 19 নম্বর ইলেকট্রনটা কিন্তু 4sে প্রবেশ করে, তারপরে আমাদের 3Dতে ইলেকট্রনগুলো ঢোকে। তো এখানে আমরা একটা জিনিস দেখেছিলাম যে এখানে আমাদের অ্যাকচুয়ালি এটা 4s2 3d4 হওয়া দরকার ছিল, বাট আমাদের এখানে হাফ ফিল্ডের জন্য 3d5 4s1 বা 4s1 3d5 এই কনফিগারেশনটাই হয়। ডিতে 5টা ইলেকট্রন থাকে, এসে একটা থাকে। চলে আসছে আমরা পরের প্রশ্নতে। পটাশিয়াম পরমাণু বলেছে, একই প্রশ্ন। আমাদের ক্রোমিয়ামের 19তম ইলেকট্রন বলা যা, আর পটাশিয়ামের বলাও তাই, কারণ পটাশিয়ামও আমার 19টা ইলেকট্রন রয়েছে। পটাশিয়ামের কনফিগারেশনেও আমাদের 1s2 2s2 2p6 3s2 3p6 করার পরে আমার কিন্তু 3dটা ফাঁকা থাকবে, আমার ইলেকট্রনটা আগে 4sে ঢুকবে। 4sে ঢোকা মানেই আমার এখানে 19 নম্বর যে ইলেকট্রনটা হলো যোজ্যতা কক্ষের ইলেকট্রন, সেখানে আমার 4s মানে এন এর মান 4, এল এর মান 0, আচ্ছা এম এর মান 0, এস এর মান প্লাস আপ। ব্যাস, আমার এখানে অ্যান্সার চলে এলো। তারপরেরটা, এন সমান 4 আর এল সমান 2 বলেছে। আমরা খুব ভালো করে জানি এল এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তার জন্য আমরা পার্টিকুলার এই সাবসেল বা অরবিটালগুলোকে বসিয়ে থাকি। তাহলে আমার এখানে এন এর মানটা 4 আর এল এর মানটা বলে দিয়েছে 2, তাহলে আমাদের হয়ে যাবে এটা কত, 4d। 4d সাবসেল পেয়ে গেলাম আমরা, উপকক্ষ বলে দিয়েছে এটা। তো 4d উপকক্ষের ক্ষেত্রে আমার এখানে ইলেকট্রন সংখ্যা কটা হবে, ডি সাবসেলের আমরা জানি 5টা অরবিটাল থাকে ডিতে, তার মানে আমাদের 5 দুগুণে 10টা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারবে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কত, 10। ক্লিয়ার ব্যাপারটা? যদি আমার এলটা না দেওয়া থাকতো কোশ্চেনে, শুধু এন সমান 4 দেওয়া থাকতো, তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা বসাতাম 2n²। 2n² মিনস হচ্ছে 4 স্কোয়ার মানে 16, তাহলে 32 হতো, তাহলে তখন টোটাল সেলটার কথা বলতো। কিন্তু এখানে এন সমান 4 এবং এল সমান 2 বলে দেওয়াতে স্পেসিফিক্যালি আমাকে 4d এর কথা বলছে, 4s 4p এবং 4fকে বাদ দিয়ে দিচ্ছে। তার মানে 4d উপকক্ষে আমাদের ইলেকট্রন সংখ্যা কটা হয়ে যাবে, 10টা হয়ে যাবে। এখন যদি এর সাথে আমাদেরকে আরেকটু অ্যাড করে দিত, যে এর সাথে মনে করে দিয়ে দিল এম সমান 0 বসিয়ে দিল, তার মানে পুরো উপকক্ষের কথা বলছে না, আমাদেরকে পার্টিকুলার একটা অরবিটালের কথা বলছে। তার মানে আমাদের ডি এর যে 5টা ঘর, সেই 5টা ঘরের মধ্যে পার্টিকুলার
আমাদের একটা ঘরের কথা বলছে, ক্লিয়ার? তার মানে ধরো 0 মানে এই মাঝের ঘরটার কথা বলছে, তার মানে একটা ঘরে বা একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে, তখন আমার অ্যান্সার হতো 2। তখন আবার উপকক্ষ থাকতো না, তখন হয়ে যেত কক্ষক বা অরবিটাল হয়ে যেত। আর আমরা খুব ভালো করেই জানি যে কোনো কোশ্চেনে যদি আমার অরবিটাল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমি অ্যান্সারটাকে কী করতে পারবো, আমি অ্যান্সারটাকে দাঁড় করাতে পারবো যে সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে 2, কোনো কিচ্ছু ভাবার দরকার নেই। মনে করো দিয়ে দিয়েছে তোমাকে প্রশ্নতে 4s দিয়ে অরবিটাল বলে দিয়েছে, তুমি কি করবে? ইলেকট্রন সংখ্যা 2, তোমাকে দিয়ে দিয়েছে 5d অরবিটাল বলে দিয়েছে, ইলেকট্রন সংখ্যা কী হবে? 2 হবে, কোনো কিছু ভাবারই দরকার নেই, তুমি ইজিলি অ্যান্সারটাকে করে দিয়ে আসতে পারবে। আর উপকক্ষ বললে শুধুমাত্র লক্ষ্য করবে এস বলেছে না পি বলেছে না ডি বলেছে না এফ বলেছে। এস হলে ইলেকট্রন সংখ্যা 2 বসাবে, পি হলে 3 দুগুণে 6 বসাবে, ডি হলে 5 দুগুণে 10 বসাবে, আর এফ হলে 7 দুগুণে 14 বসাবে। আর যদি দেখো যে উপকক্ষ বলছে না, অরবিট বলছে বা সেল বলছে, শুধুমাত্র এনের ভ্যালু দেওয়া আছে, তখন 2n² ফর্মুলা ধরে ইলেকট্রনটাকে বসাবে। বেশ ক্লিয়ার হয়ে গেল পুরো ব্যাপারটা আমাদের কাছে। দুটো নোডাল তল বা নোডাল প্লেন কার আছে? আমরা জানি যে এস অরবিটালের নোডাল প্লেনের সংখ্যা নোডাল প্লেন 0, পি অরবিটালের নোডাল প্লেন একটা, আর ডি অরবিটালের নোডাল প্লেন 2। তাহলে নোডাল প্লেন থাকবে ডি কক্ষকের ক্ষেত্রে 2 করে নোডাল তল থাকবে। যেমন ডি এক্স ওয়াইয়ের ক্ষেত্রে নোডাল প্লেন হয়ে যাবে ওয়াই জেড আর জেড এক্স, ডি ওয়াই জেডের ক্ষেত্রেও 2 নোডাল প্লেন থাকবে, জেড এক্সের ক্ষেত্রেও থাকবে, x² - y² থাকলেও থাকবে। এইভাবে আমাদের কিন্তু 2 করে নোডাল তল থাকবে। বেশ ক্লিয়ার হলো ব্যাপারটা। কোনো কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি n হয় তাহলে আমরা জানি যে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 2n²। ঠিকই আছে, এল মানে আমাদের এখানে কত নাম্বার কক্ষপথ? এটা 2 নাম্বার কক্ষপথ, তাহলে আমার 2n² মানে আমার কটা ইলেকট্রন থাকবে? 8টা ইলেকট্রন থাকবে। এফ মানে হচ্ছে আমার 3 নাম্বার কক্ষ, তার মানে 2n², তার মানে আমার এটা 18টা ইলেকট্রন থাকবে। আচ্ছা, এন মানে আমার হচ্ছে 4 নাম্বার কক্ষ, তাহলে 2n², তার মানে আমার 32টা ইলেকট্রন থাকবে, বাট এখানে 24টা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমার ভুল তথ্য। কে মানে আমার হচ্ছে প্রথম কক্ষ, তার মানে আমার 2n² মানে 2টো ইলেকট্রন থাকবে, তাহলে সবই ঠিক আছে, সি এরটা ভুল। শর্ডিঞ্জারের ইকুয়েশন দিয়েছে, শর্ডিঞ্জারের ইকুয়েশনটা তো মুখস্থ করতে হবে, কিছু করার নেই। del² psi বাই del x² প্লাস del² psi বাই del y² প্লাস del² psi বাই del z² প্লাস 8π² m/h² ইন্টু e মাইনাস ভি ইন্টু সাই সমান হচ্ছে 0। এই হচ্ছে ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, বেশ। যেখানে সাই এবং সাই স্কোয়ারের ব্যাপারগুলো আমরা দেখেছি যে সাই মানে হচ্ছে আমাদের তরঙ্গ আপেক্ষক বা ওয়েভ ফাংশন, সাই স্কোয়ার মানে হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি। সাইয়ের মানটা আমার পজিটিভ বা নেগেটিভ যা খুশি হতে পারে, পজিটিভও হতে পারে বা নেগেটিভও হতে পারে। সাই স্কোয়ারের ভ্যালু আমাদের অলওয়েজ পজিটিভ হবে, সেই জন্য সাই অপেক্ষা সাই স্কোয়ারটা হচ্ছে অধিকতর গ্রহণযোগ্য। ঠিক আছে, যেহেতু প্রবাবিলিটি ডেন্সিটি বা সম্ভাব্যতা কারক সাই স্কোয়ার এর মান অলওয়েজ পজিটিভ, তাই এর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বেশি গুরুত্বপূর্ণ। তো এটা সংক্রান্ত আমাদের বেশ কিছু গ্রাফ আছে, ঠিক আছে, দেখবে আমাদের ক্লাস নোটসে গ্রাফগুলো করানো আছে, সাই ভার্সেস আর, সাই স্কোয়ার ভার্সেস আর, এরকম কিছু গ্রাফ আমাদের আছে। 4πr² dr সাই স্কোয়ার ভার্সেস আর, এই যে গ্রাফগুলো আমাদের রয়েছে এই গ্রাফগুলো একটু প্র্যাকটিস করতে হবে। বেশ গেল এই কোশ্চেনটা। চলে আসছে আমরা কোনটি সর্বনিম্ন শক্তির ইলেকট্রনকে বোঝাচ্ছে। তো ঠিক আছে, আমরা এখানে তো নিয়মটা জানি যে n প্লাস এল ভ্যালু ধরে ধরে অ্যান্সার করতে হয়। তাহলে এখানে 2 + 0 মানে 2 হয়ে গেল, 2 + 1 মানে 3 হয়ে গেল, 3 + 1 মানে 4 হয়ে গেল, 3 + 0 মানে 3 হয়ে গেল। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমার শক্তি হচ্ছে সর্বনিম্ন, আব্বাউ প্রিন্সিপাল থেকে এটা আমরা পেলাম। পাউলির অপবর্জন নীতি কোথায় লঙ্ঘিত হয়েছে? পাউলি বলছে যে 4টে কোয়ান্টাম নাম্বারের সংখ্যা কখনোই সমান হতে পারে না, 3টে যদি সমান হয়েও যায় অবশেষে স্পিন কোয়ান্টাম নাম্বারটা আমার অপোজিট হবে। তো এখানে দেখো যে সি এর অপশানটা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিতে 2টো ইলেকট্রন একই ডিরেকশনে আছে, যেটা আমার ভুল, তার মানে আমার এখানে এইটা হয়ে গেল উত্তর। ক্লোরিন পরমাণু সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন n + l = 3 রিলেশনটা মেনে চলে? খুব ভালো প্রশ্ন। ক্লোরিনের এখানে ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখতে হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এবার প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে n + lটাকে টোটাল করতে হবে, তাহলে n + lটাকে টোটাল করে করে যদি যায়, 1s আছে তাহলে 1 + 0 মানে আমি পেয়ে গেলাম 1, 2s আছে 2, 2p আছে মানে 2 আর p এর জন্য হচ্ছে 1, তাহলে আমি এটা 3 পেলাম। 3s আছে 3 + s এর জন্য 0 মানে l ভ্যালু আর কি, তাহলে এটা 3 হলো। 3p আছে, p এর জন্য l ভ্যালু 1, তাহলে এটা 4 পেলাম। তাহলে n + l = 3 হচ্ছে আমাদের এই জায়গাটাতে,
অর্থাৎ 2p6 আর 3s2 এখানটাতে আমাদের কি হয়ে যাচ্ছে, n প্লাস এল সমান 3 মেনে চলছে। তো আমরা 6 আর 2 কটা ইলেকট্রন হলো 8টা। যদি আমার প্রশ্নতে আসতো যে n প্লাস এল সমান 4 মেনে চলে কটা ইলেকট্রন, তখন আমার 5টা হতো, 3p-তে 5টা আছে। যদি বলতো 2 মেনে চলে কটা ইলেকট্রন, 2s-এ 2টো ইলেকট্রন আছে, 2 উত্তর হতো। যদি বলতো 1 মেনে চলে কটা ইলেকট্রন, তখন আমি 1s2-এর 2টো ইলেকট্রন 2 উত্তর করতাম। ক্লিয়ার হলো ব্যাপারটা? বেশ। 2s অরবিটালে উপস্থিত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যেহেতু এখানে এসটা দিয়ে দিয়েছে, অরবিটালের কথা বলেছে, তখন আমার এখানে ফর্মুলা হবে এটা, এল ইন্টু এল প্লাস 1 h/2π। যদি শুধু 2 নম্বর কক্ষ বলতো বা সেল বলতো, তখন আমি nh/2π করতাম। আচ্ছা, এসের জন্য এল ভ্যালুটা কত, 0, তাহলে 0 ইন্টু 0 প্লাস 1 h/2π সমান আমার এখানে কত চলে আসবে, 0 অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? কোনো কোনো ক্ষেত্রে এটা বের করতে যে ধরো আমি ধরে নিচ্ছি এল এর মানটা 1 হলো, ধরো আমার এখানে কোশ্চেনে 2p দিয়েছে ধরো, তাহলে আমার এল এর মানটা তো 1 হবে। তো আমি এখানে কত করব, এল ইন্টু এল প্লাস 1 মানে 1 ইন্টু 1 প্লাস 1 h/2π। তাহলে আমার এটা হয়ে গেল √2 h/2π। অনেক সময়তে h/2πটাকে কী রূপে লেখা হয়, এরকমভাবে √2 লিখে এইচটা লিখলাম, এইচটা মাথাটা কেটে দেওয়া হলো। এরকম যদি অপশন পাও কখনো, তাহলে এটা দেখো ভয় খাওয়ার কিছু নেই, আমাদের এই h/2π-এর পরিবর্তে এটাকে লেখা হয়। ঠিক আছে, অপশানে কখনো কখনো পেতে পারো, এটাও জানিয়ে রাখলাম পাশাপাশি। সর্বাধিক কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে n সমান 4 আর s সমান হাফ হবে? খুব ভালো প্রশ্ন। n এর মান যদি 4 হয়, আমার ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 2n², দ্যাট মিন্স 32টা ইলেকট্রন। 32টা ইলেকট্রনের মধ্যে আমরা খুব ভালো করেই জানি 16টা মানে স্পিন হবে প্লাস হাফ, 16টা স্পিন হবে মাইনাস হাফ। তাহলে আমার প্লাস হাফটা চেয়েছে, তার মানে আমার অ্যান্সার হয়ে যাবে 16, মাইনাস হাফ বললেও 16 অ্যান্সার হতো। হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল আমরা খুব ভালো করে জানি যে এটার ইকুয়েশনটা হচ্ছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু h/4π। অর্থাৎ কোনো মাইক্রো পার্টিকেলের ক্ষেত্রে আমাদের যেটা দেখা যায়, মুভিং পার্টিকেলের ক্ষেত্রে, যে তার পজিশনের আনসার্টেনটি মানে অবস্থানের যেটা অনিশ্চয়তা বা আমাদের ত্রুটি আর কি, অবস্থান নির্ণয়ের ত্রুটি আর যেটা ভরবেগের ত্রুটি, তাদের গুণফলের মান সর্বদা h/4π বা তার বেশি হয়। অর্থাৎ কখনোই আমরা কোনো বস্তুর মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে, মুভিং পার্টিকেলের ক্ষেত্রে তার অবস্থান এবং ভরবেগ দুটোকেই 100% অ্যাকুরেসির সাথে আমরা নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, এই তথ্যটা বোরের যে আমাদের তত্ত্ব আমরা থিওরি পড়েছি সেটাকেও ভায়োলেট করে, বোরের তত্ত্বের সাথে এটা ম্যাচ করে না, এবং আমরা এই ইকুয়েশানটা আমরা লিখতে পারি। আরও ইকুয়েশানটাকে এইভাবে লেখা যায়, ডেল্টা ই ইন্টু ডেল্টা টি গ্রেটার দেন ইকুয়াল টু h/4π। প্যারালেল এটাও জেনে রাখবে, কখনো কখনো অপশানের মধ্যে এটাও থাকতে পারে, দুটো একই ইকুয়েশান, এনার্জি টার্মে দেওয়া হয়েছে ওটা। নেক্সট হচ্ছে 4s অরবিটালে স্ফেরিক্যাল নোড কটা আছে? স্ফেরিক্যাল নোড মানে হচ্ছে রেডিয়াল নোড, আর অ্যাঙ্গুলার নোড মানে হচ্ছে প্ল্যানার নোড। রেডিয়াল নোডের সংখ্যা হচ্ছে n-l-1, দ্যাট মিন্স 4 - 0 - 1, দ্যাট মিন্স 3। তাহলে আমার অ্যান্সার চলে এলো 3। যদি আমার অ্যাঙ্গুলার নোড বা প্ল্যানার নোড বলতো, তাহলে আমার অ্যান্সার কত আসতো? তার ক্ষেত্রে সূত্র হতো এল। তাহলে এখানে এস আছে, এসের জন্য এল ভ্যালু 0, তাহলে আমার অ্যান্সার আসতো 0। আর টোটাল নোড হচ্ছে n-1, তাহলে 4 - 1, তাহলে আমার অ্যান্সার আসতো 3। আর এইটার থেকেও তুমি পারবে রেডিয়াল আর অ্যাঙ্গুলারটাকে যোগ করে 3 + 0 মানে আমার তো 3ই আসছে। পরের প্রশ্ন, নিচের উপকক্ষগুলির শক্তির ক্রম জানতে চেয়েছে, ওই একই ব্যাপার, n+l ধরে ধরে করতে হবে। আমি ডাইরেক্ট অ্যান্সারে ডাক দিচ্ছি, দেখো মিলিয়ে দিচ্ছি। 4d বলেছে, তার মানে আমার n+l ভ্যালু কত হবে, d এর জন্য l এর ভ্যালু কত। এল ভ্যালুটা দরকার হলে, তোমাদের ডাউট হলে বা যদি গন্ডগোল হয় বুঝতে, বা যদি ভুলভাল হয়ে যায় মনে হয়, তাহলে জাস্ট একবার লিখে দেবে এল ভ্যালু 0 থেকে শুরু হয়, 0 1 2 3 SPDF। তাহলে আমাদের 4d বলেছে, তাহলে এবার দেখে দেখে যোগ করে দিলে এটা 6 হয়ে গেল। 5s-এর ক্ষেত্রে এটা 5 হবে, 4pর ক্ষেত্রেও এটা 5 হবে, 3dর ক্ষেত্রে 3 আর 2 এটাও 5 হবে। আচ্ছা, 4s-এর ক্ষেত্রে এটা কত হবে, 4 হবে। তাহলে দেখো ঠিকই তো আছে, কারণ আমার n+l অনুযায়ী আমাদের 4dটা হায়েস্ট হয়ে গেল, 6 আছে বলে এটা। আচ্ছা, পরের তিনটেতে দেখো লক্ষ্য করে n+l-এর যোগফলটা 5 আছে। তো আমরা এই ক্ষেত্রে জানি যখন n+l-এর ভ্যালুগুলো সমান হয়ে যায়, তখন যার n-এর মান বেশি তার ক্ষেত্রে এনার্জি বেশি, যার n-এর মান কম তার এনার্জি কম। তাহলে এখানে 5 আছে, তারপরটা 4 আছে, তারপরটা 3 আছে, পরপর এনার্জি লেভেল চলে গেল। আচ্ছা, তারপরেটাতে তো আবার n+l-এর ভ্যালুটাই তো 4 আছে, তাহলে এ তো সবার লাস্টে হবে। তাহলে আমার 5-এর সি-এর উত্তরটা হলো। তো ঠিক আছে, এই ডিপিপিটা আমাদের এখানেই শেষ হলো। পরের ডিপিপিতে আমরা আরও
প্রশ্নোত্তর আলোচনা করব। ঠিক আছে?